নমস্কার। খবরদার কথা নয়। আজ এমন একটা বিষয়ে আমরা যাচ্ছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোনো সমস্যা হলে আমাদের বড় ভাবায়। কেন ভাবায়? 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার সময়ে যে আন্দোলন, সেই আন্দোলনে ভারতবর্ষ সরাসরি বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। বাংলাদেশের মানুষ সেটা অস্বীকারও করেন না, করবেনও না। তাই তাদের নানা সংকটে, কোনো সমস্যায় আমরা তাদের মতোই চিন্তিত হয়ে পড়ি। গত 4-5 দিন ধরে বাংলাদেশে সংরক্ষণ নিয়ে বা কোটা নিয়ে, চাকরির ক্ষেত্রে কোটা নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। আজকে এই বিষয়ে কেন বাংলাদেশে উত্তাল হয়ে উঠল, এই বিষয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তথা বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্তমানে সিনিয়র অ্যাডভোকেট তবারক হোসেন, আপনাদের অনেকেরই পরিচিত, প্রচুর বই ওনার আছে, বিশেষ করে যে খোলসা বয়ান আমি পড়ছিলাম একটু আগে। এবং সবচেয়ে বড় কথা, আমি 78 সাল থেকে সাংবাদিকতা করছি, উনিও 71 সালে 72 সালে বাংলাদেশের সাংবাদিকতা নিজের জুরি প্রকাশ করেছিলেন। এবং বাংলাদেশের শ্রীহট্টতে, আমি খুব ভুল না বললে, বাংলাদেশ প্রেস ক্লাবের দীর্ঘ সময় সম্পাদকের কাজ উনি করেছেন। আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে তিনি যে সময় দিয়েছেন তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাই। আপনার আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য খবরদার কথা নয় আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আজকে ধন্যবাদ। সিনিয়র তবারক হোসেন সাহেবের কাছে সরাসরি চলে যাই একটা প্রশ্নে। আমাদের প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই কোটা বিষয়টা কি, এটা কি খুব জরুরি ছিল কিনা? ধন্যবাদ। আপনি আমার যে পরিচয় দিয়েছেন এবং আপনার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করায় খবরদার কথা নয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে কথা বলতে পারছেন কারণ এই মুহূর্তে আমি আপনাদেরই দেশে চেন্নাইতে অবস্থান করছি। আমার চিকিৎসাগত কারণে, এই জন্য আপনারা আমাকে নেটে পেয়েছেন। আচ্ছা, দেশে আমি যদি থাকতাম তাহলে আজকে অন্তত পক্ষে আপনারা আমাকে এই নেটে পেতেন না। তার কারণ হলো দেশে এই মুহূর্তে সবগুলো নেটওয়ার্ক বন্ধ আছে বা বিঘ্নিত আছে। এর ফলে আমার সাথে কথা বলার যে সুযোগ আপনাদের হয়েছে বা আপনাদের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে। কোটা ব্যবস্থা সম্পর্কে আমি বলে রাখি, প্রথমত হচ্ছে যে আমাদের সংবিধানে তো চাকুরির ক্ষেত্রে কোন ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, শ্রেণী গোত্র নির্বিশেষেই সবার সমান অধিকার, এটা নিশ্চিত করা আছে। কিন্তু সংবিধানেই আবার বলা আছে যে সরকার ইচ্ছে করলে অনগ্রসর শ্রেণীর জন্য কিছুটা পদ সংরক্ষিত রাখতে পারে। সেই অনুযায়ী এবং 1972 সালে মুক্তিযুদ্ধ হওয়ার পরে সরকার সেই অনগ্রসর শ্রেণীর জন্য কিছুটা কোটা রেখেছিলেন এবং পরবর্তীকালে এই কোটার পরিমাণ বাড়তে বাড়তে এমন অবস্থায় দাঁড়ালো যে কোটাতে 56 ভাগ চলে যায়। মুক্তিযোদ্ধাদের জন্য 30 ভাগ, মহিলাদের জন্য 10 ভাগ, জেলা কোটা
একটা আছে, সেটা হচ্ছে আরো 10 ভাগ। তারপরে এই হলো 30, 50, 55 হচ্ছে আহ প্রতিবন্ধীদের জন্য, আচ্ছা। আরো 1 ভাগ, সব মিলিয়ে 56 ভাগই চলে যায় কোটায়। এখন বিশ্ববিদ্যালয় কলেজে যারা লেখাপড়া করছে, মেধাবী ছাত্রছাত্রীরা, তারা মনে করছে কি, যে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যদি পরীক্ষাতে গেলে পরে যদি তারা উত্তীর্ণ হয়, কিন্তু দেখা যাবে কি যে কোটার কারণে তাদের 56 ভাগই বঞ্চিত হবে, 44 ভাগ হয়তো আহ পরীক্ষা পাশের পরে পদায়নের সুযোগ পাবে। এই কারণে তারা কোটা ব্যবস্থার উপরে আহ, একটু বিতর্ক বা ইয়ে আহ, বিক্ষোভ, যেখানে বলা যায় বিক্ষুব্ধ হয়ে পড়ে। রাইট। 2018 সালে এই কোটা আন্দোলন কিন্তু শুরু হয়। আজকে যে আন্দোলন, এই আন্দোলনের মূল কিন্তু শুরু হয় 2018 সালে, আজকে নয়। কিন্তু সরকার তখন যেটা করলেন, সেটা করলেন কি, এক পরিপত্র জারি করে, পরিপত্র বা প্রজ্ঞাপন যাকে বলা যায় সার্কুলারের মতো জারি করে সমস্ত কোটা বাতিল করে দিলেন। এর ফলে বিক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে কয়েকজন হাইকোর্টে সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে, তার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করে। হুম। আসলে ছাত্ররা চেয়েছিল সংস্কার করতে, তারা কিন্তু পুরো কোটা ব্যবস্থা বাতিল করতে চায়নি। হুম। তাদের একটা একটা বক্তব্য হলো, যে আপনারা যদি জিজ্ঞেস করেন যে একটা কারণটা কি, তাদের একটা বক্তব্য হলো যে মনে করেন দেশে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ একবারে সরাসরি যুদ্ধ করেছে, সেই ধরনের যদি হয় তাহলে তাদের সংখ্যা কত? হুম। তাদের সংখ্যা বড় 3 লাখ হতে পারে, ধরে নিলাম একেবারে খুব বেশি যদি হয় 3 লাখ হতে পারে। সংগঠক, সমর্থক ভারতে চলে গেছে এবং বিভিন্ন প্রচার করেছে, এসব মিলিয়ে তো দেশের মানুষের সংখ্যা তো 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে এদের আহ পরিমাণটা কত দাঁড়ায়, ঠিক। অনুপাতটা কি দাঁড়ায়? ঠিক। তাদের বক্তব্যটা যে সেটা অনুপাত একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সে এই অবস্থায় মুক্তিযোদ্ধাদের হয়তো 72 সাল থেকে দেয়া হলো। তার কারণ হলো মুক্তিযুদ্ধ করে যারা এসেছে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেইভাবে ওর জন্য প্রস্তুতি নিতে পারে নাই। এই কারণে তাদেরকে যদি এটা কোটা দেওয়া হয় এবং তাদেরকে চাকরিতে দেওয়া হয়, তাতে কোনো আপত্তি নেই। তার পরবর্তীকালেও যারা যাদের বয়স আছে তাদেরকে দেয়া গেল। কিন্তু এখনকার বিধান রাখা যেটা হয়েছে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা তো পেয়েছেনি, এখন ছেলেরা পাবে, ছেলেদের ছেলে মেয়েরাও পাবে। এইখানে তাদের বক্তব্য যে একবার কোটা পাওয়ার পরে আবার সে তো তার শ্রেণী পরিবর্তন হয়ে গেল। মনে করেন সে পশ্চাৎপদ ছিল মুক্তিযুদ্ধের সময়ে, তাকে কোটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে সে তো আর পশ্চাৎপদ থাকে নাই। হুম। তাহলে সে আবার তার ছেলে পেল, তারপরে দেখা গেল কি তারও ছেলে পাবে, তো তখন তো তার এটা পশ্চাৎপদতা নয়। অতএব তাকে দেয়া হবে কেন, এটা তারা অযৌক্তিক মনে করছে। হুম। তারপরেও কিন্তু তারা এটা পুরোপুরি বাতিল করা হোক সেটা তারা চায়নি। এই হচ্ছে মূল কথা, আপনি যেটা এই বলেছেন জন্যই যে কি কেন। সংস্কার, এই জন্যই কি সংস্কারের কথা বলা হ্যাঁ, হচ্ছে? বলা হয়েছে, কিন্তু সরকার করলেন কি, সেটা বাতিল করে দিলেন পুরোটা। সেদিন প্রধানমন্ত্রী আহ এক সংবাদ সম্মেলন করেছেন, তিনি বলেছিলেন যে আমি রাগ করে বাতিল করে দিয়েছি। এই কথাটা বলার ফলেও একটা প্রশ্ন উঠেছে, উনি তো সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন কারো প্রতি রাগ বা বিরাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কর্ম করিবেন না। তাহলে তিনি রাগ করে এটা বাদ দিলেন কেন? অতএব তার এই যে ঘোষণা, সেটা অসাংবিধানিক। এটাও কিন্তু প্রশ্ন এই ছেলেরা
ছেলে মেয়েরা তুলেছে। এই হলো মূল কারণ, হচ্ছে কোটা বিরুদ্ধে আন্দোলন করার মূল কারণ। আর এই মুহূর্তে কি এটা খুব জরুরি ছিল বলে মনে করেন বাংলাদেশের জন্য? প্রশ্নটা হচ্ছে যে প্রতি মুহূর্তের জন্যই জরুরি, কারণ লেখাপড়া যে করে সে তো প্রতি বছরই প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, এবং সেই প্রতি বছরই তো, যে আজকে যে 18 বছরের ছেলে, সে 22 বছর হওয়ার পরে সে আশা করে হুম। যে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হব, পরীক্ষায় অংশগ্রহণ করব, উত্তীর্ণ হব। কিন্তু যখন তারা দেখে যে 56 ভাগেতে চলে যাবে অন্যদের দখলে, হ্যাঁ। এটার মধ্যে অবশ্য বিতর্কও কিছু আছে, কিন্তু সেজন্য তাদের কাছে এটা প্রয়োজন, সমস্ত জাতির কাছে হয়তো প্রয়োজন নাও হতে পারে। তাছাড়া যেহেতু বেকারত্ব সমস্ত দেশে অনেক পরিমাণ অনেক বেশি, সেই কারণে এটাকে তারা গুরুত্বপূর্ণই মনে করেছে। এটা এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, শুধুমাত্র হুম মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, তাদের নাতি যারা আছেন, মানে একটা প্রজন্মের পরের প্রজন্ম পর্যন্তও তারা পেয়ে যাবেন। হুম প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে মুক্তিযোদ্ধারা পাবে নাকি বা পাবে কি রাজাকাররা, এরকম একটা মন্তব্য উনি হুম করেছেন। এটাই কি হুম এই হুম। আন্দোলনের ক্ষেত্রে ঘৃতাহুতির সুযোগ করে দিয়েছে বলে মনে করেন? এটা না, পরবর্তীকালে যে পরিণতি যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রকারান্তরে তাদের বক্তব্য হচ্ছে, অভিযোগটা হচ্ছে এই যে প্রকারান্তরে আন্দোলনকারীদেরকে তিনি রাজাকারের নাতি বলে সম্বোধন করলেন, অর্থাৎ রাজাকার বলে সম্বোধন করলেন। এই জন্যই তারা পরদিন স্লোগান দিল, রাজাকার রাজাকার, কে বলেছে? সরকার সরকার। হুম। ঠিক। আহ যে বলছে আমরা, তুমি কে আমি কে, হ্যাঁ, রাজাকার হ্যাঁ, রাজাকার। হ্যাঁ। হ্যাঁ, কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। আচ্ছা, আচ্ছা। এই এই কারণে, বা আরো আছে কারণ, যে সময় আন্দোলন তারা করে আমাদের মন্ত্রী মহোদয়ের মধ্যে কেউ কেউ এর পেছনে রাজাকারদের কারসাজি দেখেছেন, এর পেছনে স্বাধীনতা বিরোধীদের কারসাজি দেখেছেন, হুম। এর বিরুদ্ধে পেছনে বিএনপি জামাতেরও কারসাজি দেখেছেন। প্রশ্নটা হচ্ছে যে খোলা মন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে তারা দেখেননি। কারণ রাজাকাররা একটা জিনিস, একটা কথা এখানে বলে রাখা ভালো, হুম। যে এই ধরনের যদি কোনো আনরেস্ট হয়, যদি কোনো ক্ষোভ বিক্ষোভ হয়, এবং একটা জনপ্রিয় একটা দাবি যদি জনপ্রিয়তা অর্জন করে ফেলে, হুম। তাহলে এর পেছনে কিন্তু এই রাজাকার বা স্বাধীনতা বিরোধী চক্র বলতে যাদেরকে বোঝানো যায়, হুম। অর্থাৎ অর্থাৎ হুম। যারা ক্ষমতা লোভী, অন্য যারা রাজনৈতিক আদর্শের বিষয়ে, তারা কিন্তু এই সুযোগটা নেবে বা নিতে চাইবে, এটা কিন্তু ক্ষমতাসীনদের বোঝা উচিত ছিল। এখানে একটু প্রাজ্ঞতার অভাব বলে মনে করছেন কি? অবশ্যই আমি বলবো যে ক্ষমতাসীনদের এইখানে শুধু প্রাজ্ঞতার অভাব না, দম্ভের বহিঃপ্রকাশ ঘটেছে। এবং ক্ষমতাসীনরা যা করেছেন সেটা কোনো সভ্য দেশের মানুষের আচরণ না, কোনো সভ্য সরকার করতে পারে না। হুম। যেমন আমি বলি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ মন্ত্রী, রেল মন্ত্রী, এবং উনি সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে বললেন যে ওই যারা স্লোগান দিয়েছে রাজাকার রাজাকার বলে, এদেরকে কি ব্যবস্থা নিতে হবে সেটা ছাত্রলীগ দেখে নেবে। আমার প্রশ্ন এটাই, যে যদি একজন মন্ত্রী, তিনিও তো শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, তিনি একটা দলকে এদের বিরুদ্ধে লেলিয়ে দেন কেমনে? উনি তো, যদি কিছু বলতে হয়, তিনি তার সেনাবাহিনী, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবেন যে এরা কেন ব্যবস্থা নিল বা এই স্লোগান দিল সেটা তোমরা বের করো খুঁজে। সেটা না করে উনি বলছেন যে ছাত্রলীগ দেখে নেবে। তার মানে হচ্ছে যে তার তাদের যে দলের যে ছাত্রকর্মী তাদেরকে এদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, যার পরিণতি ছিল, এবং সেটাতে কি হতো, যার পরিণতি ছিল অরাজকতা সৃষ্টি হওয়া, অথবা
এক দলে আরেক দলের উপরে মারামারি, যে গন্ডগোল সৃষ্টি করা, এটা তো কোনো বিজ্ঞজনোচিত সিদ্ধান্ত হতে পারে না। ঠিক। আপনি কি আমার আরেকটা আমার কথা কোশ্চেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ একদম। আমাদের আরেকটা প্রশ্ন পাশাপাশি যাচ্ছে যে এই যে এটা একটা ক্ষোভ, ক্ষোভ গিয়ে দাঁড়ালো, হুম। সবটাই ঠিক আছে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা, একজন সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতা এবং একজন আইনজীবী হিসেবেও আপনার বিশাল অভিজ্ঞতা, এই এবং আপনি স্বাধীনতা সংগ্রামীও বটে। এই জায়গায় দাঁড়িয়ে এটাকে কি কোনো রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছেন? প্রশ্নটা হচ্ছে, শুরু হয়েছিল শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের, তাদের আশা আকাঙ্ক্ষা হিসাবে লক্ষ্য। এর মধ্যে কিন্তু রাজনীতিবিদরা, আমি যেটা বললাম আগেই, তারা তো সুযোগ নেবেই, হুম, এবং কোনো কোনো জায়গাতে সুযোগ নিয়েছে, এবং তারা হয়তো কোনো কোনো মহল থেকে কিছুটা উস্কানি থাকা উড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরিবারের মাথা যারা, পরিবার যারা চালান, তাদেরকে বুঝতে হবে যে তাদের শত্রুরা কিন্তু এই ধরনের অবস্থার সুযোগ নেবে। এই সুযোগটা নেওয়ার সুযোগ কিন্তু দেওয়া উচিত হয়নি। ঠিক। 18 সালের যে আপনি আইনের যেটা বললেন সিদ্ধান্তটা ছিল কোটা দেওয়া এবং হুট করে হুম। কোটাটা তুলে নেওয়া, তার উপরে হুম। হাইকোর্টের একটা, হাইকোর্ট বলেছে কোটা আবার চালু করতে হবে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে, এটা আদালতে হ্যাঁ। পেন্ডিং, আপনি হয়তো জানেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যদি হুম। প্রধানমন্ত্রী বিরোধী বা হাসিনা বিরোধী রাজনৈতিক বিরোধিতা ইত্যাদি যদি থেকে থাকে, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দলের তো একটা বড় অভিজ্ঞতা রয়েছে 1975 সালের 15ই আগস্টের দিনটি, যেখানে যেদিন বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল। যারা করেছিলেন তারা দেশ বিরোধী, কোনো সন্দেহ নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই অভিজ্ঞতাটাকে সামনে রেখে আরো অনেক বেশি চাতুর্য বা অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে বিষয়টাকে দেখা কি উচিত ছিল বলে মনে করেন? অবশ্যই, আমিও তাই মনে করি। তাদেরকে এটা বোঝা উচিত ছিল যে এই পানিটাকে, জলটাকে ঘোলা করার জন্য লোকের অভাব নাই। ওদিকে জলটা যাতে ঘোলা না হয়, তার আগেই ব্যবস্থা নিতে হবে। এই জিনিসটা তাদের মাথার মধ্যে থাকা উচিত ছিল। এবং আমি মনে করি আপনি যেটা বললেন, যেমন যে হাইকোর্টে যেটা রায় দিয়েছেন, হাইকোর্টের রায় সম্পর্কে সাধারণ মানুষ জানেন না। হাইকোর্টের রায় কিন্তু প্রকাশ্যভাবে ডিক্টেশন দেওয়া হয়, এবং প্রকাশ্যে বলা হয়, লেখা হয়, এবং সেইখানে বলে দেওয়া আছে যে রায়টা প্রকাশ হওয়ার পরে আমরা দেখেছি পূর্ণাঙ্গ রায়ে, যে সরকার ইচ্ছা করিলে কোটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এই ধরনের কথা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছেন। এরপরে তড়িঘড়ি করে অ্যাটর্নি জেনারেল মহোদয় অ্যাপিলেট ডিভিশনে গেলেন কেন? এটা উনি কিছুদিন অপেক্ষা করলেন না কেন? ও কিছুদিন অপেক্ষা করার পরে, পূর্ণ রায় প্রকাশ হওয়ার পরেও তো উনি অ্যাপিলেট ডিভিশনে যেতে পারতেন। সেই পর্যন্ত অপেক্ষা করলে পরে উনি নিজেই দেখতেন যে রায়ের মধ্যে বিস্তারিত বলা আছে। তাইলে তো সেই ঘুরে ফিরে ক্ষমতাটা সরকারের কাছে প্রত্যর্পণ করা হয়েছে। হুম, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশের শাসক গোষ্ঠী, এবং আমি দেখেছি এই উপমহাদেশের শাসক গোষ্ঠীর একটা একটা কৌশল আছে। সেই কৌশলটা হচ্ছে অন্যের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করা, এবং সেই অন্যের ঘাড় বলতে আদালত। আজকে পাকিস্তানে দেখেন, ইমরান খানকে জব্দ করার জন্য একটার পর একটা মামলা করা হচ্ছে, এবং তাকে জেলে নেওয়া হয়েছে। এবং অজুহাতটা কি? আমার তো কোনো দোষ নেই, সে আইন বেআইনি করেছে, আদালত তাকে শাস্তি দিয়েছে, আদালত তাকে জেলে দিয়েছে, তাই তো? হুম, ঠিকই আপনার ভারতবর্ষেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন রাজ্যে, আমরা লক্ষ্য করছি। বিশেষ করে পশ্চিম বাংলার বিভিন্ন খবর আমরা পাই। আমাদের দেশেও দেখা যায়, হ্যাঁ, বিএনপি যে সময় আন্দোলন করে, আন্দোলনে হয়তো 15-20 জন, 30 জন, 40 জন লোক লোক থাকে,
পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে কিন্তু 1,000, 2,000 থেকে 5,000 পর্যন্ত আসামি দিয়ে দেয়া হয়, যাতে তারা ঘরে না থাকতে পারে। এমনকি ধরেন আরো আছে আমাদের যে আপনার ইয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল বাংলাদেশে, আপনারা জানেন। হুম। সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আহ আপিল বিভাগের প্রধান বিচারপতি সেই সময় বলেছিলেন যে মুখে বলেছিলেন যে আরো 2 বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, যদিও সেটা সংবিধানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই, কিন্তু ক্রান্তিকালীন ব্যবস্থা হিসাবে থাকতে পারে। সেই রায় প্রকাশ হওয়ার অপেক্ষা না করে কিন্তু সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করে দিলেন। হ্যাঁ, এবং তারপরে যেটা হলো কি তা বললেন যে এটা তো আমরা করি নাই, সরকার আদালত করেছে। অর্থাৎ আদালতের কাঁধে বন্দুক রেখে সরকারি দল বা শাসক দল তার স্বার্থ বা তার জেদ মেটানোর চেষ্টা করে। আমাদের দেশে যেটা হয়েছে যে বর্তমান সরকার এই আন্দোলনটা যে সময় শুরু হয় বিভিন্ন মহলে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি ইলেকট্রনিক মিডিয়ায় যারা আলোচনা করেন তারা সবাই বলেছেন যে এদেরকে ডেকে তাদের সাথে বসে, এবং তারাও বলেছে একটা উপদেষ্টা কমিটি গঠন করে সংস্কারের ব্যবস্থা আনা হোক। সেই সময় যদি এই ব্যবস্থাটা করা হতো এবং তাৎক্ষণিকভাবে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে যে আদালতের এখতিয়ার ছাড়া কিছু নেই সেটাও বলার ফলে আন্দোলনকারীরা মনে করেছে যে তাদের আন্দোলনটাকে ফাস্ট্রেট করার জন্য চেষ্টা করেছে, ওদিকে তাদের বিক্ষোভটা বেড়েছে। আর এই সুযোগ যদি আপনি যেটা বলেছেন যে বিরোধী দল, রাজনৈতিক দলগুলো নিয়ে থাকে, তাহলে এই সুযোগটা দেওয়ার ফলেই তারা নিয়েছে। আমার সর্বশেষ কোশ্চেন, জি বরিশাল, বলেন। মাদারীপুর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। একজন স্বাধীনতা সংগ্রামী, সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী এবং একজন সাংবাদিকের অভিজ্ঞতা থেকে এই আন্দোলন থেকে বেরিয়ে আসার পথ কি? আমি মনে করি যে এই মুহূর্তে আপনি যেটা বলেছেন শুধু সমস্ত বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সিলেটেও আমি খবর পেলাম একজন সাংবাদিক, কেউ বলছে মারা গেছেন, কেউ বলছেন না গুলি খেয়েছেন, এখনো মারা যাননি। কারণ আপনার কিন্তু সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মারা গেছে। তাছাড়া এই পর্যন্ত এখান থেকে আমি যতটুকু খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে মৃত্যুর সংখ্যা কিন্তু একদিনে অস্বাভাবিক বলা যায়। তো এই যে অস্বাভাবিক মৃত্যুর দিকে না গিয়েও বৃহস্পতিবারে তারা পূর্ণ ব্লক ডেকেছে। আপনাদের দেশে যাকে বলা হয় বন্ধ বলা হয়, আমরা আগে বলতাম হরতাল। একটা দিন তাদেরকে হরতাল করতে দিলেই বা কি হতো। হ্যাঁ, সেটা না করে যেভাবে বন্দুকের মোকাবেলা করা হয়েছে, বন্দুক দিয়ে ঘটনাটার মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু কোনো অবস্থাতেই সুবিবেচনা, তো বিশেষ কথা কোনো বিবেচনা প্রসূত কাজই নয়। যেমন আমার পুত্র, কিন্তু একবার আমি সুযোগ পেয়েছিলাম তার সাথে টেলিফোনে কথা বলার। সে একটা 16 তলা বিল্ডিং এ থাকে। সে বলল যে তাদের বিল্ডিং এর জানালা ভেদ করে 3 তলায় এটা গুলি এসে একজন লোককে আহত করেছে। অতএব এতে বোঝা যায় ইনডিসক্রিমিনেট ইউজ অফ ফায়ার আর্মস আর দেয়ার। পুলিশ নেমেছে, র্যাব নেমেছে, বিজিবি নেমেছে, এইভাবে লার্জ স্কেলে এইভাবে আর বন্দুকের উপর ভরসা করাটা বোধহয় কোনোভাবেই ঠিক না, এবং কোনো রাজনৈতিক সুবিবেচনা প্রসূত তো তা নয়, কখনোই নয়। সেটা আপনারা আপনাদের দেশের কিছু অভিজ্ঞতা আছে, আপনারা দেখেছেন যে সময় বন্দুকের উপরে ব্যবস্থা করেছিলেন সেই সময় কিন্তু আগরতলা থেকে ধর্মনগর যেতে হলে আগে পিছে সেনাবাহিনীর স্কোয়াড নিয়ে যেতে হতো। কিন্তু যে সময় আপনারা আলোচনার মধ্যে গেছেন তারপরে দেখা গেছে কি সব
সমস্যার সমাধান হয়েছে। আমিও মনে করি যে আলোচনার মাধ্যমেই, কিন্তু আলোচনার টেবিলে বসেই সেই কথাগুলা সব সমস্যার সমাধান করা যায়। আমি আমার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলি, যে মবকে কন্ট্রোল করাটা, মব হতে না দেওয়াটা হচ্ছে বিবেচনার কাজ। মবকে কন্ট্রোল করাটা খুবই কঠিন, এবং সরকার যদি এখনো, আমার মনে হয়, শেষ চেষ্টা করে কোনো ধরনের না ধরে, শেষ চেষ্টা করে যদি আন্দোলনকারীদেরকে ডাকেন একটু ভালো ভাষায়, ভালোবাসা দিয়ে, ভালোবাসাও লাগবে, ভালোবাসাও লাগবে। তার কারণ হলো, গতকাল আইনমন্ত্রী বলেছেন যে আমরা আজকেই বসতে রাজি আছি যদি তারা চায়। তার মানেটা কি? আলোচনায় বসতে রাজি আছি তার মানে চাই, এটা না বলে উনি বলতে পারতেন আমরা তাদেরকে আহ্বান জানাই যে তোমরা আসো, আমরা তোমাদের সাথে কথা বলে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। যদি তারা চায়, তার মানেটা হচ্ছে কি, যে তারা চাইলে পরে আচ্ছা আমরা বসে যাব। এটা কিন্তু ভালোবাসা এবং এই যে সদিচ্ছার প্রকাশ না। আর সেটা করতে হলে যেটা করা উচিত ছিল, সাথে সাথে বন্দুকের যে গুলি করানো বন্ধটা উচিত ছিল। আজকেও নাকি ঢাকায় গন্ডগোল হয়েছে এবং বেশ কিছু প্রাণহানি ঘটেছে। এই প্রাণহানি ঘটার মতো আমাদের দেশে একটা ভাষা আন্দোলনের সময় একটা গান গেয়েছিল যে ব্রিটিশ যুগে পায়ের নিচে চালাইতো গুলি, আর এখন দেখি পায়ের যে নেই, পায়ের মাথায় খুলি। তো অবস্থাটা তাই দাঁড়িয়েছে। স্বাধীন দেশে ভাইয়ের মাথার খুলি নেওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? এর এটা পরিপ্রেক্ষিতে করা কি ঠিক হয়নি। এর আপনার এখনো সর্বশেষ? আমি মনে করি, হ্যাঁ, আমি শেষ করতে যাচ্ছি এই কথাটা হ্যাঁ, বলে, হ্যাঁ। যে এখনো সুযোগ আছে, একেবারে সুযোগ শেষ হয়ে যায়নি, আচ্ছা। যদিও এটা কঠিন, কিন্তু সুযোগ আছে সবাইকে নিয়ে বসার। এবং রাজনৈতিক যেসব দল আছে, সমগ্র সবগুলো দলকে এই ব্যাপারে সাহায্য করার জন্য আহ্বান জানানো, যে এবং সুশীল সমাজকে আহ্বান জানানো যে ছাত্রদেরকে আপনারা নিরস্ত করুন, তাদের সাথে বসে, এবং আমরা এই সমস্যার, তাদের দাবিগুলো নিয়ে খোলা মনে আলোচনা করব, এবং আমরা সেই সমস্যার সমাধান করব। এই ধরনের যদি আহ্বান আসে তাহলে হয়তো এটা সম্ভব। তা না হলে পরে আস্তে আস্তে যদি বিক্ষোভটা ছড়িয়ে পড়ে, তাহলে তো বিপদ আছে আমাদের সামনে। এবং বিপদ আমি যেটা দেখি, সেটা হচ্ছে কোনো অর্গানাইজড বিরোধী দল নাই। যেটা হতে পারে সেটা হচ্ছে অরাজকতা, এমনকি তৃতীয় শক্তির উত্থান হতে পারে, যা কারোর জন্যই মঙ্গল ডেকে আনবেন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার আগে বাংলাদেশ তার এই সমস্যা থেকে বেরিয়ে আসুক, এবং আমাদের অতি প্রিয় তবারক হোসেন ভাইয়ের কথা রেস্টে নেই বলি, আলোচনার মাধ্যমেই যে কোনো বড় সমস্যার সমাধান হতেই পারে। অতীতও বলেছে, অতীতে বারবার বলেছে, নানা ইতিহাস তার প্রমাণ। স্বাভাবিকভাবে তিনিও কিছু প্রামাণ্য দলিল দাখিল করেছেন। আজকের অনুষ্ঠান শেষ করার আগে তবারক হোসেন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার সকলকে।